নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। প্রথমেই আজকে এসআইআর এর পরে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোলো, তাতে যাদের নাম উঠল তাদের সকলকে মানুষের ভাষার তরফ থেকে অসংখ্য অভিনন্দন। এবং যাদের নাম উঠল না, হয়তো ওঠা উচিত কিন্তু ওঠেনি, এরকম কোনো অসুবিধা যদি থাকে তাদের জন্য আমাদের সহমর্মিতা থাকলো। ইলেকশন কমিশন প্রদত্ত এবং কোর্ট প্রদত্ত যে গাইডলাইন আছে, নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে তারা আবেদন জানাতেই পারবেন। আর যাদের থাকলো সন্দেহের তালিকায়, তাহলে যারা বাদ পড়লো, যে সংখ্যাটা আজকে প্রায় 64 লাখের কাছাকাছি, যেটা আমরা আগেই একটা হিসাব মারফত বেশ কয়েকটা এপিসোড জুড়ে আপনাদের সামনে তুলে ধরেছি, যে প্রথম পর্যায়ে যে ফাইনাল ভোটার লিস্ট বেরোলো তাতে কতটা বাদ পড়তে পারে। আমাদের সংখ্যাটাও কিন্তু এই 64-65 লাখের কাছাকাছি ছিল। আর যেটা আজকে জানা গেল ইলেকশন কমিশনের প্রেস কনফারেন্স মারফত, প্রায় 60 লক্ষের মতো ভোটার, বা ভোটার বলবো না, 60 লক্ষের মতো যে নাম, সেগুলো এই মুহূর্তে বিচারাধীন থাকলো। এবং সেই বিচার প্রক্রিয়া এবং নাম প্রকাশের প্রক্রিয়া ভোট ঘোষণার পরে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত সেটা জানা যাবে বলে এখনো পর্যন্ত খবর। এগুলো হলো তথ্য। কিন্তু এইটার মাধ্যম দিয়ে, আজকে এই তালিকা বেরোনোর মাধ্যম দিয়ে যেটা আমাদের চোখে ধরা পড়লো, আমরা যারা এই এখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সেই তার রাজনৈতিক জীবনের শুরু থেকে মোটামুটি দেখতে অভ্যস্ত, বা তার বিভিন্ন রাজনৈতিক কার্যকলাপ আজ পর্যন্ত আমরা দেখেছি, তাতে করে আমাদের মনে হয়েছে, আমরা মনে করি যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বা তৃণমূল কংগ্রেসের, তার যে দল গঠন করেছিলেন এবং এখন যে শাসক দল, মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্যারিয়ারে, রাজনৈতিক ক্যারিয়ারে এটা হলো সর্ববৃহৎ নৈতিক একটি রাজনৈতিক পরাজয়। কেন? মানে আমার এই কথাটা শুনে অনেকে রাগে গজগজ করতে পারেন, মনে মনে গালাগাল দিতে পারেন, লিখেও দিতে পারেন অনেকে গালাগাল, কিন্তু সেটার ব্যাখ্যায় আসছি কেন নৈতিক এবং রাজনৈতিক এত বড় পরাজয়। এবং আমার মনে হয়েছে যে একজন শাসক তার নিজের ভোটে লড়ার অস্ত্রগুলোকে নিজে হাতে কিভাবে বিনষ্ট করে ফেলে ভুল পরিকল্পনার ফলবশত, তার হয়তো একটা আদর্শ উদাহরণ হয়ে থাকলো এই গোটা এসআইআর পর্ব। কেন সেটার পর্যায়ে আলোচনায় আসছি আপনাদের সাথে। আপনারা মন দিয়ে পুরো এপিসোডটা দেখতে থাকুন, অনেক ইন্টারেস্টিং বিষয় আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। প্রথম কথা হচ্ছে, এই পরিমাণ ভোটার যে বাদ পড়তে চলেছে সেটা সকলের কাছেই মোটামুটি এক্সপেক্টেড ছিল, সমস্ত রাজনৈতিক দলের কাছে, এমনকি সাধারণ ব্যক্তিবর্গের কাছে। মৃত, তারপরে ডুপ্লিকেট নাম এসে গেছে, স্থানান্তরিত হয়েছে, অস্তিত্ব নেই, এই যে প্রথম পর্যায়টা, এটা সকলের কাছে এক্সপেক্টেড ছিল যে এই পরিমাণ বাদ পড়তে চলেছে। সেটা নির্বাচন কমিশনের প্রথম দুটি তথ্য থেকেই কিন্তু আমাদের কাছে, অনেকের কাছে পরিষ্কার হয়েছিল। কাজে আজকে সেটা নিয়ে একটা বিরাট আশ্চর্যের কিছু ঘটনা ঘটে গেছে তেমনটা নয়। কিন্তু এসআইআর কে হতেই দেব না, এসআইআর বন্ধ করে দিতে হবে, ইত্যাদি ইত্যাদি যে যারা বলেছিলেন, তাদের আজকে পরাজয়। তাহলে এই পরিমাণ ভোটার এবং সেই ভোট বাক্সে যেত, এবং সেই কারণেই কি সাধারণ মানুষকে ভোট দিতে যেতে দেওয়া হতো না, বাধা দেওয়া হতো? সেই কারণেই কি ভোটের দিন রূপক অর্থে কিছু ক্যাম্বিস বল নিয়ে মাঠে ঘাটে রাস্তাঘাটে খেলা হতো, যাতে মানুষ আতঙ্কে বেরোতেই না পারে, এবং বহু মানুষের
সেখানে মৃত্যু ঘটতো, আহত হতো ইত্যাদি, বিশৃঙ্খল অরাজক পরিস্থিতি তৈরি হতো শুধুমাত্র ভোটের দিনটায়। এই কি সেই সম্পদ, এই সেই ভোট সম্পদ, এই ভোট সম্পদের ডিভিডেন্ড ফুলে ফেপে ওঠা একটি রাজত্ব, হ্যাঁ, যে রাজত্বের কর্তৃত্ব এতটাই বেশি যেখানে সাধারণ মানুষের চলাফেরা বলার অধিকার প্রায় বিনষ্ট হতে বসেছে। এখন অ্যাকচুয়ালি আমরা মানুষ যেমন, তেমনি আপনি আমি, আমরা কিন্তু এক একটা ভোট। এবং রাজনৈতিক দলগুলো যখন ভোটের সমীকরণে বসে তখন এইভাবেই কথাবার্তা বলে, ওই পাড়ায় কটা ভোট, ওই বাড়িতে কটা ভোট আমাদের, কটা ভোট ওদের, কাজেই আমরা এক একটা ভোট। তাহলে এই যে আমরা এক একটা ভোট, এই আমরা মিলেই কিন্তু এই 7,04,00,000, এই যে এখন সামথিং এটা যে থেকে গেল, এটার হিসেব নিকেশ। কিন্তু মুশকিল হচ্ছে যে সমীকরণের ওপরে দাঁড়িয়ে এতদিন ভোটটা এই শাসক দল লড়েছে, এবার সেই সমীকরণটাই পাল্টে গেল। একটা পাড়ায় মানে একটা 15 বছর ধরে ভোট করা অভ্যস্ত একটি রাজনৈতিক দলের কর্মী বা কর্মী বর্গ বা সেই দলটি কোন বুথে কিভাবে কোন বাড়িতে কতটা ভোট আছে, কতটা ভোট আমাদের ভেজাল, কতটা অরিজিনাল, কতটা ছাপ্পা দিয়ে দিতে হবে, আর ঠিক আছে ওগুলো আটকানো যাবে না, দিয়ে চলে যাবে, এই যে একটা সমীকরণ থাকে, এবার তো সেই সমীকরণ ঘেঁটে তছনছ। তার কারণ এখন নতুন এসআইআর এর এই ফ্রেশ ভোটার তালিকা বেরোলো। এবার এর মধ্যে যে থেকে গেল তাদের নিয়ে তো সমীকরণ কষতে হবে এবার নতুন করে। এবং সেই কষার ফাঁকে গঙ্গা যমুনা দিয়ে তো প্রচুর জল গড়িয়ে গেল, সেই জলের যে লাভ, সেই যে সময়ের যে উপকারিতা, সেগুলো তো শাসক দলের পক্ষে যায়নি একটাও। সেটা মানে শিক্ষকদের নিয়োগ দুর্নীতি শাসক দলের বিপক্ষেই গেছে, সমস্ত ঘটনাটা, সমস্ত প্রচারটা শাসক দলের বিপক্ষে গেছে। সেটা কয়লা কেলেঙ্কারি নিয়ে সারা দিন রাত যে হৈ হৈ কাণ্ড, মাসের পর মাস ধরে প্রচার বা এফেক্ট তার, সেটা শাসক দলের বিপক্ষেই গেছে। এবং যেটা সূত্রের খবর এবং সকলেই মোটামুটি আন্দাজ করা যায় একটি তদন্ত যখন চলতে থাকে, যে তার যে মানে এই মুহূর্তের অবস্থা, তাতে করে বহু তাবর নেতা এবং তার সাথে তার পারিষদবর্গ তারা চাপে আছেন এই সমস্ত তদন্তগুলোতে। কয়লা বালি খাদান তদন্ত, এছাড়াও তো ওই যে রেশনের চাল কেলেঙ্কারি, যতই এখানে ওখানে সেখানে জামিন হোক না কেন, সেই তদন্তের অভিঘাত যেটা, তার যে আফটার এফেক্ট তদন্তের, সেটা শাসক দলের বিপক্ষেই গেছে। তারপরে মানে তার প্রতি শ্রদ্ধা জানানোর কোনো ভাষা নেই। সেটা হচ্ছে আমাদের সারা পৃথিবীকে নাড়িয়ে দিয়েছিল যে কাণ্ডটা, সেটা হচ্ছে অভয়া কাণ্ড, আরজি কর। তার পুরো প্রতিটি মিনিট সেকেন্ড এবং তার প্রচার এবং মানুষের মনোভাব, ক্ষোভ রাস্তায় নেমে পড়েছিল, কাউকে ডাকতে হয়নি, সেটা শাসক দলের বিপক্ষেই গেছে। এখন এর পরে যেটা পড়েছিল সেটা হচ্ছে এসআইআর। এত কিছু বিপক্ষে যাওয়ার পর এসআইআর, আর এসআইআর এর মাঝখানে আর একটা ঘটনা ঘটে গেল, সেটা হচ্ছে ইডি ভার্সাস আইপ্যাক কাণ্ড, যেটাতে স্বয়ং মুখ্যমন্ত্রী নিজে জড়িয়ে পড়লেন, তার দপ্তরের বিভিন্ন রকমের আধিকারিকরা জড়িয়ে পড়লেন, পুলিশের ডিজিপি জড়িয়ে পড়লেন, চিফ সেক্রেটারি জড়িয়ে পড়লেন, পুলিশ কমিশনার জড়িয়ে পড়লেন, এবং সেটা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে পেন্ডিং। 18 তারিখ তার হিয়ারিং।
আমি এর আগে বেশ কয়েকটা এপিসোড করেছিলাম যে না, ভুল ভাবছেন, সেটিং না, আসল হচ্ছে রাজনীতিতে আবার বলছি টাইমিং ভীষণ ইম্পর্টেন্ট রাজনীতিতে। বর্ষিয়ান রাজনীতিবিদরা বলবেন, বর্ষিয়ান রাজনীতি বিশ্লেষকরাও তাই বলবেন, টাইমিং রাজনীতিতে খুব ইম্পর্টেন্ট। ভুল সময় ভুল কাজ করতে নেই। আর এক্ষেত্রে দেখলাম ঠিক সেটাই শাসক দল সহ সবাই করলেন, তার দলের যারা অংশ তারা করলেন। এসআইআর হতে দেব না। তাহলে কি হলো, নিজের যে কর্মীবর্গ আছে তারা আশা করলেন যে ইয়েস, একটা কিছু হবে, আমরা আন্দোলন করছি, আমরা আরো আন্দোলন করব, বুক ফুলিয়ে হাত ফুলিয়ে। হলো, চলতে থাকলো, কিন্তু এসআইআর কিন্তু থামলো না। একটার পর একটা বাধা, এসআইআর কিন্তু থামলো না, এসআইআর চলতে থাকলো। পরবর্তীতে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এসআইআর কিন্তু থামলো না। উল্টে সুপ্রিম কোর্টে গিয়ে কি হলো, একটার পর একটা অবজারভেশন এবং রায় আসতে লাগলো। মানে এ তো এমন একটা অবস্থা হলো যে মানে যেচে গালে চড় খাওয়া। নিজে মামলা করলেন, করে রায়গুলো যেগুলো আসতে থাকলো যে এসআইআর বন্ধ করা যাবে না, সুপ্রিম কোর্ট বলে দিল এসআইআর চলবে, আমরা টুকটাক অসুবিধা হলে তার সংশোধন করতে পারি। এবং তারপরে যেটা হলো, একের পর এক যে রায়গুলো আসতে থাকলো সেগুলো সবই শাসক দলের বিপক্ষে যেতে থাকলো। সর্বশেষ এটা আমার মনে হয়েছে, আপনারাও ভেবে দেখুন, এই যে সুপ্রিম কোর্ট হাইকোর্টের প্রধান বিচারপতিকে দায়িত্ব দিলেন যে এই যে ব্যালেন্স 60 লক্ষ রয়েছে সন্দেহজনক বা বিচারাধীন, এদের তথ্য যাচাই করবে কারা, জেলা জাজ, অ্যাসিস্ট্যান্ট জেলা জাজ, এবং তৎপরবর্তীতে সেটা না কুলোনোয় সংখ্যায় আবার হিয়ারিং হলো, সেখানে সিভিল জাজদের এঙ্গেজ করবার কথা বলা হলো, এবং ভিন রাজ্যের অর্থাৎ ঝাড়খণ্ড এবং ওড়িশা থেকেও বিচারকদের নিয়ে এসে তাতে এঙ্গেজ করবার কথা বলা হলো সেই প্রক্রিয়াতে। এবং এটাও সুপ্রিম কোর্ট থেকে জানা গেল তাদের রায়ে যে এই তালিকাটাই কিন্তু পূর্ণাঙ্গ, যেই তালিকাটা বেরোবে এটা ফাইনাল লিস্ট নয়। ওই যে 60 লক্ষের বিচার পর্ব এখন চলবে, সেই বিচার পর্ব, এই বিচার পর্বের তালিকা, মানে এইটা বিচার হওয়ার পরে যে তালিকাটা সেটা বেরোবে ধাপে ধাপে। এবং যেটা সূত্রের খবর, এই 294টা অ্যাসেম্বলির তালিকা, মানে 294খানা সাপ্লিমেন্টারি বা অ্যাডজাইনার বলুন বা সংযোজনী বলুন হিসেবে বেরোবে। এবার আপনাদেরকে বলছি আসল জায়গাটা। আচ্ছা, এই যারা বাদ পড়বে নিয়ে, এটা নিয়ে যদি এই শাসক দলের আন্দোলন করবার কোন রকম প্ল্যান থাকতো বা থাকে, অন্যান্য কিছুর ক্ষেত্রে কি হয়েছে আমরা দেখেছি। সিএএ ইস্যুই না একটা, সেটাকে নিয়ে তুলকালাম আন্দোলন হয়েছে, উনি আটকাতে পারেননি, সিএএ হয়েছে। মানে সিএএ কে এনআরসি নাম দিয়ে আন্দোলন হয়েছে। ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিল আটকে দেবো, ওই করবো সেই করবো করে তুলকালাম অবস্থা, উনি আটকাতে পারেননি। শেষে উনি নিজেই চালু করেছেন এই ডিসেম্বর মাসে ওয়াকআপ অ্যামেন্ডমেন্ট বিলের যে আইনটার যে পোর্টালটা, সেটাই ডিসেম্বর মাসের শেষের দিকে চালু করেছেন, 5টা মাস লস করিয়ে, যার জন্য বিরোধী দলনেতা আবার অ্যাপিল করেছিল যে তাদের সম্পত্তিগুলো রেজিস্টার করবার জন্য সময় দেওয়া হোক, সেটা সময় এক্সটেন্ড হয়েছে। মানে পারেননি, উনি আটকাতে পারেননি। আর ওনার শুরুটা যদি বলি, সেটা তো হিস্টোরিক, যেটার মাধ্যম দিয়ে উনি আসলেন সেটা হচ্ছে সিঙ্গুর। টাটাকে তাড়িয়ে, এক প্রকার একদম তাড়িয়ে, এই কথাটা ইউজ করছি, তাড়িয়ে উনি যে সম্ভাবনা সৃষ্টি করেছিলেন ধরা যাক সিঙ্গুরের মানুষদের জন্য এবং সারা রাজ্যের জন্য, সেখানে আজকে কি অবস্থা, না সেখানে চাষ হয়, না সেখানে শিল্প হয়েছে, উনি পারেননি। তৎপরবর্তীতে এই যে ব্যর্থতাগুলো, উনি পারেননি এগুলো আটকাতে। উনি বলেছিলেন আটকাবো, উনি এসআইআরও বলেছিলেন আটকাবো, একটা উনি আটকাতে পারলেন না। এতে করে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবলটা ঠিক কোন জায়গায় জানি, ভোট যতক্ষণ না হয়ে যাবে, ওটা সিপিএম এর আমলেও ছিল, বাম আমলেও ছিল, যতক্ষণ না ভোট হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত সেই পার্টি কর্মীদের
প্রচুর হম্বিতম্বি দেখা যাবে, কিন্তু ভিতরে ভিতরে সে জানে ভোটটা আমি দেব না। বামফ্রন্টের সময় ছিল একদম পার্টি অফিসের চারপাশে মানে প্রচুর পরিমাণে ভিড় থাকতো। ভোট যখন হলো দেখা গেল আরে ওই ওয়ার্ডের ওই বুথের ভোট সিপিএম এর পার্টি কর্মী সিপিএম কে ভোট দেয়। এখনো তাই হবে, যতদিন না ভোট হবে ততদিন এই ধরনের কর্মীরা প্রচুর হুমকি টুমকি দেবে, হই হই রই রই করবে, জানি। কিন্তু তাদের মনোবলটা কোথায়? আজকে এসআইআর আটকাতে পারলো না, বুথের হিসেব ঘেটে গেল, এবং আন্দোলন করে আর লাভ কি আছে? আচ্ছা, বাতিল আলু নিয়ে ঝামেলা করে কোনো লাভ আছে? কারণ ওই বাতিলদের নিয়ে যদি আপনি প্রচুর আন্দোলনও করেন, বাতিলরা তো ভোট দিতে পারবে না। কি বলুন, এটা ঠিক কিনা? আপনারা বিচার করুন, এটা ঠিক বলছি কিনা। এই যারা বাতিল হয়েছে এখন, এবং আগামীতে ওই লজিক্যাল ডিসক্রিপেন্সির যে 60 লাখ, তাতে যারা বাতিল হবে তাদের নিয়ে আন্দোলনটা করে মানে কি লাভ আছে? কারণ বাতিল যারা, তারা তার এবারের ভোটে অন্তত ভোট দিতে পারবে না, তাহলে তাদের নিয়ে আন্দোলন করলে কি লাভ হবে? আবার আন্দোলন করতে গেলেও মুশকিল আছে, মানে এগোলেও ক্ষতি, পিছলেও ক্ষতি। আন্দোলন করতে গেলে একটা সময় লাগবে, বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হবে, নির্বাচন ডিক্লিয়ার দেরি হয়ে যেতে পারে, নির্বাচন দেরি হয়ে গেলে রাজ্যে অটোমেটিক রাষ্ট্রপতি শাসন এসে যেতে পারে। আবার তারপরেও আবার ব্যাপার আছে, এটা নিয়ে যদি মামলা মোকদ্দমা ইত্যাদি স্টে ফেলে দেওয়া ইত্যাদি করতে যায়, তাহলে নির্বাচন আটকে যেতে পারে, তাতে করেও রাষ্ট্রপতি হয়ে শাসন হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে সামগ্রিক অবস্থা এসে দাঁড়ালো, তাহলে কেন বলবো না যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক ক্যারিয়ার, যেটা আমরা এত বছর দেখেছি, তাতে তো এক্ষুনি বললাম যে উনি এইগুলো ফেলিওর, ওনার, উনি পারেননি। এই নিয়ে আমরা একটা পূর্ণাঙ্গ এপিসোড করছি, আশা করি সেই এপিসোডটা আপনারা দেখবেন। 2 ডজন ফেলিওর আছে পর 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 পর, সেটা আমরা তথ্য দিয়ে তুলে দেখাবো আপনাদের সামনে। এই ফেলিওর আছে ওনার, কিন্তু এই রকম মাপের ফেলিওর, এবং তাও ভোটের মুখে, যেখানে আর কিচ্ছুই করার নেই। কেন? উনি নিজেই বলেছিলেন, এই অনেক এপিসোডে আমি এই কথাটা বলেছি, যে আইপ্যাক হচ্ছে ওনাদের দলের মস্তিষ্ক, সেখানে সমস্ত রকমের রিসার্চের পেপার টেপার তাদের দলের তথ্য থাকে। সেই আইপ্যাকে রেড হয়ে গেছে, সেটা আবার সুপ্রিম কোর্টে, সেটা আবার তদন্তাধীন। 18 তারিখ তার আবার হিয়ারিং আছে। কি হয় অবস্থা সবার। কিন্তু বিষয় যে সেটা হচ্ছে এই যে বাদ পড়া, এবং বাদ পড়া নিয়ে অন্যান্য ক্ষেত্রে হলে তুলকালাম আন্দোলন জারি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, মামলায় 10টা মামলা শুট হয়ে যাবে। কিন্তু এখানে যদি আন্দোলন করতে যায়, তাহলে যাদের নিয়ে আন্দোলন করবে তারা তো আর ভোট দেবে না। কাজে আন্দোলন করলে উল্টে ইলেকশন কমিশন দেখতে পারে আরো অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, কোর্ট দেখতে পারে, তার সেক্ষেত্রে আরো কঠোর ব্যবস্থা রাজ্যের ভোটের ক্ষেত্রে আসতে পারে, যা সরকারের রাজ্য সরকারের পক্ষে খুব একটা মানে স্বস্তির নাও হতে পারে। এবং যদি পিছতেই থাকে এইভাবে প্রসেসটা, তাহলেও যদি ভোট না ঘোষণা হতে পারে, এমসিসি জারি না হতে পারে, তাহলেও রাষ্ট্রপতি শাসন হয়ে যেতে পারে সেক্ষেত্রে। কিন্তু এর পাশে আর একটা কথা আছে, মামলা মোকদ্দমা হতেই পারে, মামলা মোকদ্দমার মধ্যে দিয়েও ভোট হতে পারে। কিন্তু মুশকিলটা কোথায় জানেন? সুপ্রিম কোর্ট বোধহয় এটা বুঝেছিল যে একচোটে যদি এই লজিক্যাল ডিসক্রিপেন্সি নাম্বার বেরোয়, তাহলে আর একটু আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ হতে পারে। তাই এই যে ধাপে ধাপে বিভিন্ন বিধানসভায় আলাদা আলাদা করে এই তালিকা বেরোবে আগামীতে, এতে করে কি সুবিধা? এতে করে কিন্তু ওই হই হই রই রই ব্যাপারটা সারা রাজ্য জুড়ে আর করার অবকাশ থাকছে না। কারণ গুটি গুটি পায়, এদিকে যেমন এসআইআর প্রসেসটা এগোবে, ওদিকে গুটি গুটি পায় কিন্তু ইলেকশনও এগিয়ে আসছে। কাজেই এই সামগ্রিক বিষয়টা সব দিক থেকে রাজ্যের শাসক দলের বিপক্ষে গেল। এখন দেখার এটার এফেক্ট এবার বুথ লেভেল পর্যন্ত
কি গিয়ে পড়ে তার ওপরেই নির্ভর করবে আগামী ভোটের ফলাফল। মানুষের ভাষায় আমি প্রবীর রায়চৌধুরী এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম। এপিসোডটা কেমন লাগলো জানাবেন। আপনাদের চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। এবং মত বিপক্ষ মত দুটোই আমাদের কাছে স্বাগত। নোটিফিকেশন অন করে রাখবেন নতুন নতুন এপিসোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আমাদের অনলাইন সংবাদ মাধ্যম www.মানুষেরভাষা.com, গুগলে এবং ডেলি হান্ট অ্যাপে মানুষের ভাষা, গুগলে মানুষের ভাষা লিখে সার্চ করলে দেশ বিদেশের নানা খবর এবং বিনোদন, সংস্কৃতি, সাহিত্য সবকিছুই এই সংবাদ মাধ্যমে আপনারা পাবেন। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়, কারণ মানুষের ভাষা মানুষের মনের কথা বলে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। ততক্ষণ পর্যন্ত নমস্কার।